নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো প্রথমেই আমি থ্যাংক ইউ জানিয়ে রাখি, অশেষ ধন্যবাদ জানিয়ে রাখি যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো। এবং আমার যে পুরনো চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, তো তারা কোথায়? তারা তো এখনো এসে আমার পাশে দাঁড়াওনি। তাদের আমি খুঁজছি, কারণ তাদের মধ্যে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে। প্লিজ যদি চোখে পড়ে আমার চ্যানেলটাকে আবার নতুন করে সাবস্ক্রাইব করো। আমি আবার নতুন করে শুরু করেছি, আগের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে বলে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেছো তাদের তো ধন্যবাদ আমি প্রত্যেক দিনই জানাই। তোমাদের তুলনা হয় না, তোমরা তো আমাকে চেনোও না, জানোও না। আর আমি সেরকম কিছু আহামরি কিছু করেও দেখাতে পারি না। ওই বসে বসে আমার নিজের জীবনের কিছু মানে ঘটনা তোমাদের কাছে আমি তুলে ধরি। তো এটা এটা তো অন্য অন্য ব্লগারদের আমি দেখি, তো ওরা অনেক কিছু করে, আমি তো অতটা পারি না গো। তো তার মধ্যেও যারা যারা আমার পাশে এসে দাঁড়িয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ, তাদের তুলনা হয় না। এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার একটু উপকার হয় এবং আমার ভালো লাগে। উপকারের থেকে আমার ভালো লাগবে যে আমি যে রোজ এরকম বলছি, বা আমি শর্টসে যে আমার নাচের ভিডিও বা আরও নানা রকমের ভিডিওস দিচ্ছি, সেগুলো মানুষ দেখছে। তো সাবস্ক্রাইব করলে মনে হয় না যে এতজন আমার আমার পাশে আছে, আমি তাদেরকে আমার মনের কষ্টের কথা বলতে পারি, আনন্দের কথা বলতে পারি। তো আমার পাশে থেকো তোমরা, প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। তো আমার যেই কথাটা মানে আজকে যেই ঘটনাগুলো আমি মানে বলবো, আমার জীবনেরই ঘটনা, সেগুলো আমি তুলে ধরছি। আগেই তোমাদের বলেছি, আমার বাড়িতে আমার বাবা মা দুজনেই চাকরি করতো এবং তারা দুজনেই বেরিয়ে যেত। আমি মূলত কাজের লোকের কাছেই মানুষ। যেমন আমার ছোটোবেলা থেকে মানে 3 মাস থেকে একটি আয়া মাসি ছিল মাদার টেরিজার ওখান থেকে, পুতুল ওর নাম। আর জগদীশ দা ছিল, যাকে আমি জগদ্দা বলতাম, সেই কথাটা আমি আগেও বলেছি, আবারও বলছি। সে আমাদের বলতে গেলে বাড়ির ম্যানেজার। বাজার করা থেকে আরম্ভ করে, রান্না করা থেকে আরম্ভ করে, ঘর ধর ঝাঁট দিয়ে মোছা থেকে আরম্ভ করে, ইভেন এমনও হয়েছে যে আমার মা বাপি তো চাকরি সূত্রে বাইরে মানে বেরিয়ে যেত, একটা নির্দিষ্ট টাইমের পর বাড়িতে আসতো। তো সবাই বিকেলের দিকেই বাড়ি আসতো। তার মধ্যে যদি কোনো লোকজন আসতো, তাদেরকে চা দেওয়া, বিস্কুট দেওয়া, এবং সেরকম যদি লোক হতো খুব কাছের মানুষ বায়ে, তাদের ডিমের অমলেট করে দেওয়া, বা বাপি কিছু টাকা মাসে ওকেও মানে ওর মাইনে ছাড়া কিছু টাকা দিয়ে রাখতো, সেখান থেকে ও হয়তো মিষ্টি কিনে নিয়ে আসতো। মানে বলতে গেলে আমাদের বাড়ির ম্যানেজার। বাপি বলতো আমাদের ম্যানেজার জানে, মানে বাপি এটা ইয়ার্কি মেরে ওকে বলতো, ম্যানেজার বাবু তোমার পুজোতে কী দরকার, মানে ও বাইরে গেলে ধুতি আর শার্ট পরতো, এই বাংলা শার্ট বলে না, ওই পরতো, এবং বাড়িতে লুঙ্গি পরতো। তো ম্যানেজার বাবু এবছর পুজোয় তোমার কিরম দরকার, কিরম ধুতি দরকার, কীরকম শার্ট দরকার, এরকম মজা করতো। মানে বাপি আর ওই জগদীশ দা, বা যাকে আমি জগদ্দা বলতাম, তারা সমবয়সী মোটামুটি ছিল। তো আমি তো এদের হাতেই মানুষ হয়েছি, এরাই আমাকে সন্তান স্নেহে আমাকে বড় করেছে। একটা দিনের জন্য আমার মনে হয়নি যে আমি যে নেগলেক্টেড। এমনও দিন গেছে যে, যেমন ধরো মা হয়তো বাড়িতে আছে ছুটি, সেদিনকে মায়ের দায়িত্ব পড়তো আমাকে খাইয়ে দেওয়া, মানে দায়িত্ব পড়তো মানে আমি বলতাম, মানে বায়না করতাম, যেহেতু মা সারা সপ্তাহ থাকে না, যে আজকে আমি মায়ের হাতে খাবো। তো মা সেটা করতো, মানে না বললেও মা করতো। তো আমার একটা হ্যাবিট ছিল মুখে পোটলা করে রাখা, মানে আমার মা বলতো পোটলাটা খালি কর, পোটলাটা খালি কর, মনে পড়ছে সব কথা। তো ওই মুখের মধ্যে ভাতটা নিবে, একবার এগাল থেকে এই গালে দিতাম, এগাল থেকে অনেক কষ্টে সে গিলতাম। তো মা তো সারা সপ্তাহ স্কুল করে, তারপরে এই খাতা কারেকশানের ব্যাপার থাকতে মায়ের ধৈর্য হতো না। মা অনেক সময় আমার মা কিন্তু আমাকে, আমি সেই অর্থে যে একবারে খুব দৌড়ঝাঁপ করছি সেরকম ছিল না, বা স্কুল থেকেও কোনো কমপ্লেন আসতো না আমার। তো ওই পিঠে হয়তো একটু দুঘা মারলো, কান মুলে দিত, চুলটা টেনে দিত, মায়ের কিন্তু এটাই শাসন ছিল, মানে খুব যে লাঠি দিয়ে মারা, এদের মারা, ওইগুলো কিন্তু মা করতো না কখনো।
তো করতো না মানে আমিও সেরকম করতাম না, আর মা ওটা হ্যাবিটও ছিল না। তো মা হয়তো মারলো, হয়তো কানটা মুলে দিল, আমি তখন একটু কাঁদতে আরম্ভ করলাম। তখন এই আমার যে আয়া মাসি পুতুল এবং যে জগদীশদা বা জগদ্দা, সে দৌড়ে দৌড়ে এসে বলতো, মাকে বলতো, শোনো যে ওই তো একদিন বাড়িতে থাকেন, তাও মেয়েটাকে একটু খাওয়াতে বসেছেন, সেটাও খাইয়ে উঠতে পারছেন না, মেয়েটার গায়ে হাত তুলতে হচ্ছে, মেয়েটাকে কাঁদালেন, ছাড়ুন আপনি, আপনাকে খাওয়াতে হবে না, আমরাই দেখে নেব। বুঝতে পারছো, মাকেই উল্টে ওরা শাসন করে দিত। এইরকম মানে লালন মানে পালন তারা করতো, মানে নিজে, মানে আগেকার দিনের মানুষরা বোধহয় এরকমই হতো। কিন্তু আমার কিছু দুষ্টুমি ছিল, যেমন আমাদের বাড়িটা ছিল একটা টানা লম্বা বারান্দা এবং 3টে পরপর ঘর, ওই প্রত্যেকটা ঘরের সামনে দিয়ে টানা বারান্দা, এবং বারান্দাটা পেরিয়ে গিয়ে একটা চাতাল থাকতো, এবং চাতাল দিয়ে নেমে গিয়ে সিঁড়ি। তো ওই সিঁড়িতে ওই একটা হয় না, ছোট বাচ্চাদের এটা কিউরিসিটি হয় যে দেখি তো সিঁড়িটা দিয়ে নামতে পারি কিনা, বা ওইখানে কি আছে। তো আমি না মাঝে মাঝে এই বারান্দা থেকে বেরিয়ে গিয়ে ওই চাতালে দাঁড়িয়ে থাকতাম এবং নামারও চেষ্টা করতাম। তখন আমি বেশ ছোটো, মানে স্কুলেও ভর্তি হইনি, 2-2.5 এরকম বয়স। তা মায়ের কাছে সব গল্প শোনা, আমার তখনকার কথা তো আমার এখন মনে রাখা মানে সম্ভব না। তো বেরিয়ে যেতাম। তো জগদীদা বললো যে বাবা এরম করে যদি মেয়েটা পড়ে যায়, এ করে যায়, আর ধরো আমার যে আয়া মাসি পুতুল, সে হয়তো তখন আমি হয়তো চান করব, আমার চানের জল রেডি করছে, বা আমি যেটা খাবো, আমার তো আলাদা রান্না হতো, সেটা হয়তো রেডি করছে, বা এ করছে, তো আমাকে চান টান হয়তো করিয়ে দিয়েছে, আমি হয়তো ওই চাতালে গিয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছি, ও হয়তো ভাত মাখছে, কত আর চোখে চোখে রাখা যায়, এইরকম হতো। তো একবার যেন পড়ে গিয়ে আমার নাকও ফেটে গেছিলো জানো, সেটা অবশ্য একটু বড় হওয়ার পর, স্কুলে যাওয়ার পর। তো তখন জগদীশদা বললো বাপিকে যে দাদা, বাপিকে ছোটদা বলতো, ছোটদা আপনি একটু এই কিছু কাঠ বা বাঁশের যে চেলা বাঁশগুলো আছে ওরকম ধরনের কিনে আনবেন, তো আমি একটা ছোট্ট গেট করে দেবো, যাতে তা জগদীশদা আমাকে আদর করে বুটকুয়া বলতো, এবং জানি না ওদের দেশের কি নাম হতো, হিন্দুস্তানি ছিল, বুটকুয়া বলতো, এবং পুতুল আমাকে বেবি বলতো। তো বলতো তাহলে বুটকুয়ার জন্য একটা ছোট আমি মানে ওই যেখান থেকে চাতাল যাওয়ার আগে যেটা বারান্দাটা যেখানে শেষ হয়েছে, ওখানে আমি একটা ছোটো গেট তৈরি করে দেবো যাতে বুটকুয়া না যেতে পারে। তো সেই গেটটা হলো, বোধহয় মা আমাকে গল্প করেছে 5-6 মাসও যায়নি, একদিন জগদীশদা ঘরতে নিশ্চিন্ত আমি বারান্দায় খেলে বেড়াচ্ছি, ওরা ওদের মতন কাজকর্ম করছে। একদিন জগদীশদা দেখে কি আমার একটা পা ওই ছোট গেটটার এদিকে, মানে বারান্দার দিকে, একটা ওই সিঁড়ির চাতালের দিকে, মানে আমি পার হতে পারছি না, কিন্তু পাটা আমি ওদিকে দিয়েছি, মানে সে এই আরেকটা পা টপকে যে ওদিকে যাব সেইটুকু হাইট আমার হয়নি আর কি, পাচ্ছি না। তখন জগদা বলো, ওরে বুটকুয়া তুই তো এটা 2 দিন পর পার হয়ে যাবি, তুই এত দুষ্টু, মানে এইরকম দুষ্টুমি আমার লেগেই থাকতো। তবে তো স্কুল যাতায়াত আরম্ভ করলাম, তো সকালটা কিছু অনেকটাই ওরা নিশ্চিন্তে থাকতে পারতো। তারপরে এসে বাচ্চা তো আমি টায়ার্ড হয়ে যেতাম, তারপর আমাকে চান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিত, তখনও হয়তো অতটা থাকতো না। এইরকম অনেক কিছু আমি করতাম জানো। একবার আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছিল, আমার না ওই বালিগুলোকে নিয়ে না, আমি জগদীশদা ঘুমোচ্ছিল দুপুরবেলা, তো আমার একটু পরে ঘুম ভেঙে গেছে, যাওয়ার পর কোনো কারণে হয়তো ঘুম ভেঙে গেছে, আর পুতুল তো ওই দুপুরবেলাটা চলে যেত মাদার টেরিজার ওখানে, ওই খাবার দেওয়া হতো, ও তো মাদার টেরিজার ওখান থেকে এসছে, খাবার আমাকে ঘুম পাড়িয়েই চলে গেছিলো। কিন্তু আমি নাকি ঘুম থেকে উঠে, তো আমার বাড়িতে মিস্ত্রির কাজ হচ্ছিল, তো জগদা ওই মিস্ত্রিও খাটাচ্ছিল, এবং আমি যেই ঘরে খাটে শুয়েছিলাম সেখানে মাটিতে বিছনা করে শুয়েছিল, জেগেই ছিল হয়তো। তো আমি ওই খাট থেকে ওইখান থেকে এক মুঠো বালি নিয়ে এসে জগদাদার কানে ভরে দিয়েছিলাম জানো। ওই বালি তো কিছুটা সে ঝাড়লো, কিছুটা মানে ওর কানের ওই পর্দার মধ্যে হয়তো লেগেছিল, কারণ বাপি এই কথা শুনে সঙ্গে সঙ্গে মানে ডাক্তারখানায় নিয়ে গেল, এবং ওরা বললো ওই ডিসপেন্সারিতে তো হবে না, ওই কোনো একটা প্যাথোলজিক্যাল সেন্টার তখন কি ছিল জানি না, ওখানে গিয়ে ওই ওয়াশ করে এলো, ওই পিচকিরির মতন একটা জিনিস দিয়ে কানের ভেতরটা ওয়াশ করিয়ে এলো, মানে এইরকম মানে নিত্য দুষ্টুমি। তারপরে জানো আমার মা স্কুল থেকে যখন বাড়ি ফিরতো, তখন মনে মনে ভাবতে ভাবতে আসতো আজকে কি শুনবো বা কি দেখবো। কেন বলো তো,
ড্রেসিং টেবিলের সামনে মা তাড়াহুড়ো করে হয়তো বেরিয়েছে, বাইরে ক্রিম, তোমার যে লোকে তো ওগুলো ড্রেসিং টেবিলেই সাজিয়ে রাখে না, পাউডার, ক্রিম, মায়ের কাজল, সিঁদুর সব থাকতো। সেইগুলো একদিন আমি কি করেছি, মায়ের সেই বড় পন্সের কৌটো, তখন ছিল না এরকম বড় বড় পন্সের কৌটো ছিল, সাদা আর সবুজ ঢাকনা যতদূর মনে হয়, সেই পন্সের কৌটো থেকে সব পন্স আমি বার করে নিয়েছি, নিয়ে আমার সারা মুখে, হাতে, পায়ের পাতায়, এইসব মানে পায়ের পাতা বলছি, পায়ের তলায় পর্যন্ত আমি লাগিয়ে ভূত হয়েছি। জগদীশ দার পুতুল বলে, দাঁড়া তুই এরম করে বসে থাক, তোর মা এসে দেখুক, যদি তোর মা বিশ্বাস না করে যে তুই এইসব কাণ্ড করিস, হয়তো ভাববে আমরা ক্রিম মাখছি, দেখ তুই কী করেছিস। তো মা এসে ওই দেখে তো অবাক কাণ্ড, যে কি আমার পুরো এক কৌটো ক্রিম নষ্ট করে দিয়েছে। বাপি বলে, বেশ হয়েছে, তুমি সাজিয়েই বা রেখে দিয়ে গেছো কেন? মানে বাপি আমাকে কোনোদিনই কি বলবো, জোরে কথা বলা তো দূরের কথা, মার তো ভাবতেই পারি না, মানে বাপি কোনোদিন আমাকে মেরেছে। এবং জানো, মরে যাবার আগে পর্যন্ত বাপি আমাকে কখনো তুই বলেনি, তুই তুকার করে কথা বলেনি, বাপি সবসময় আমাকে তুমি বলতো। এবং আর মা বাপি আর কি মেরে, মানে আমি এসব কাণ্ড কারখানা করতাম। তো একবার না মায়ের কাজলটা নিয়ে এই রকম তলা দিয়ে এরকম টানা টানা করে পড়ে আমি দাঁড়িয়ে আছি বারান্দায়, মা এসে আটকে উঠেছে, সে একই রে সারা মুখে কালো, মানে কাজলটা ওরকম পড়েছি। এবং আরেকবার কি করেছি জানো, পাউডার, যে ট্যালকাম পাউডারগুলো হয় না বড় বড় কৌটোয়, সেই ট্যালকাম পাউডার না সারা মাটিতে আমি ফেলে দিয়েছিলাম, ফেলে তার মধ্যে স্লিপ কাটছিলাম, ওইগুলো স্লিপারই হয় না, স্লিপ কাটছিলাম। এবং জগদ্দাকে বলেছিলাম তুমিও আমার সঙ্গে স্লিপ করো, মানে এই স্লিপ খেলাটা খেলো। তখন আমি স্কুলে গেছি, খেলে মা এসে দেখে সারা ঘরে ওই সাদা, আমি খালি গায়ে জাঙ্গিয়া পরে দাঁড়িয়ে আছি এবং সারা বুকে আমার ওই পাউডার। বা জগদা বলে, দেখুন কি করছে আপনার মেয়ে, স্লিপ খেলছে, মানে মেঝেতে পাউডার ছড়িয়ে দিয়ে স্লিপারই হয়ে যায় না, আমি ওই মানে স্লিপ তৈরি করেছি আর কি, মানে এই রকম দুষ্টুমি। বাপি তো একটু পরে আসতো, মা মোটামুটি 5টার মধ্যে বাড়ি ফিরে আসতো, 3:30 পর্যন্ত মায়ের স্কুল ছিল। মায়ের স্কুল তো ঢাকুরিয়া, অনেকটা দূর, ওখান থেকে ইন্টারি মার্কেট অনেকটাই দূর। তো মার আস্তে আস্তে প্রায় 4:45-5টা হতো। এবং বাপি তারপরে বাপি তো হাওড়া থেকে আসছে, রেলে কাজ করে, ইস্টার্ন রেলেতে। তো বাপির আস্তে আস্তে ওই 6:30-7টা এরকম হতো। তো বাপি আসার পর প্রত্যেক দিনই কমপ্লেন যে মা করতো, যে এই দেখো তোমার মেয়ে এই করেছে, তোমার মেয়ে ওই করেছে, তোমার মেয়ে সেই করেছে, করতো। তো বাপি আমাকে আদর করে বলেছিল, ওকে কিছু বলা যাবে না, ও আমার গুণবতী মেয়ে, আমাকে বলতো গুণবতী, মানে আমার এত গুণ, মানে এত দুষ্টুমি করার গুণ, আমি হলাম গিয়ে গুণবতী মেয়ে। এবং রান্নাঘরে গিয়ে, তখন তো গ্যাস ছিল না, আমি যখন ছোটো ছিলাম তখন তো গ্যাস ছিল না, উনুনে রান্না হতো। তো পাশে তখন বাটা মশলায় রান্না হতো। একবার আমার মনে আছে, তখন আমি একটু হলেও বড়, মানে হয়তো 3-4-এ পড়ি। তো আমি না ওই চায়ের পাতা না ওই বাটা মশলাগুলোর মধ্যে না ছড়িয়ে দিয়েছিলাম, মানে এইরকম নিত্য মানে আমাকে নিয়ে ওই দুখানা লোক, আমার মা বাপি তো মানে প্রত্যেক দিনই বাড়ি ফেরার সময় ভাবতো, বললাম না আমার মা ভাবতো যে আজকে বাড়িতে গিয়ে কী না কী দেখবো, কী ঘটনা ঘটবে। মানে এটা মা যখন ওই মানে ট্রাম থেকে নামতো, মা বেসিক্যালি ট্রামে করেই আসতো, ওই বালিগঞ্জ স্টেশনের পাশে একটা ট্রাম ডিপো আছে না, তখন আসতো ট্রাম, 26 নম্বর ট্রাম, সেটা করে মা নামতো, সেটা শিয়ালদা মানে রাজাবাজার পর্যন্ত আসতো। তো নামতো, এবং মা বলো নামতে যখন আমি নেমে যখন পাড়ায় ঢুকতাম, আমি তখন আমার না বুক ঢিপ করতো যে কি দেখবো, মানে এটা বড় হওয়ার পর আমার কাছে গল্প করেছে। তা এখন আমি পরবর্তীকালে মা বললাম, তো তুই কিন্তু 7-8-এর পর থেকে বেশ শান্ত হয়ে গেছিস, মানে কেউ বলবেই না তুই ছোটোবেলায় এই দুষ্টুমিগুলো করতিস, এরকম নিত্য লেগে থাকতো। এবং বললাম একবার আমি সিঁড়ি এক্কা দোক্কা খেলে, লোকে কোথায় এক্কা দোক্কা খেলে, প্লেন রাস্তা, মানে প্লেন একটা আমাদের বারান্দা ছিল, ওখানে আমি নিচে আমার মৌসুমি আমার বন্ধু ছিল, পাশে দীপা ছিল, ওদের সঙ্গে আমি এক্কা দোক্কা বা কিত খেলতাম। একবার আমার কি মনে হলো, যেমন এক পা দিয়ে কিত করে খেলে না, একবার আমার মনে হলো যে দেখি তো একটা পা দিয়ে আমি সিঁড়ি দিয়ে উঠতে পারি নাকি। এবার ওই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে গিয়ে আমার নাক দিয়ে গলগল করে রক্ত, দেখা গেল আমার নাকের হাড় বেঁকে গেছে, সেটা ওই নাক তো ঠিক ব্যান্ডেজ করা যায় না, কীরমভাবে আটকেছে। তখন আমি
বোধহয় 4 টোরে পড়ি, 4, হ্যাঁ এরকম পড়ি। তো সেই কোনো রকমে করা হলো, তবে পরে এক্সরে করে দেখা গেল আমার নাকের হাড়টা বেঁকে গেছে। ওটা হয়তো অপারেশন করলে ঠিক করা যাবে, কিন্তু না করলেও চলে। তো বাপি বলে বাবা অপারেশনে গিয়ে লাভ নেই, দরকার নেই। একবার কী হয়েছে, তখন আমি কিন্তু একটু বড়, মানে মানে এই 3-4 স্টেজের থেকে একটু বড়। তখন আমি বোধহয় 5-6-এ পড়ি, ইতিমধ্যে পুতুল চলে গেছে। আগে আমি বলেছিলাম না আমার মাসির টিভি ধরা পড়েছিল, তো ওই বাপি দেশে পাঠিয়ে দিয়েছিল, তারপরে সে মারা গেছিলো। তারপরে তাকে আমি দেখিনি। তো এই যেই ঘটনাটা এখন আমি তোমাদের বলছি সেটা হয়েছিল। ও আর একটা কথা বলতেও ভুলে গেছি, জানো, খাওয়া দাওয়া নিয়েও আমার বেশ বায়না ছিল। মাছ ছাড়া তো আমি খাবোই না, সেটা এখনও আছে। আমার পাতে মাছ না পড়লে বা মাছ মাংস ডিমের মধ্যে যদি আমার নিরামিষ থাকে না, আমার সেদিনকে ভাত এইটুকুনি, মানে এখনও পর্যন্ত। তো এই ঘটনাটা আগে বলিনি, তারপরে পরের ঘটনাটা আমি বলছি। তো একবার কি হয়েছে জানো তো, তখন আমার মুখে ওই বললাম, তখন আমি আবার ওই 3-4 স্টেজের কথাই বলছি, এই ঘটনাটা। তো তখন আমার মুখে, মানে আমি তখন আলাদা রান্না না, তখন আমি ওদের সঙ্গে রান্না খেতে শিখেছি। তো তখন আমি মানে একটা আমার মানে বদ্ধমূল ধারণা ছিল কিছু মাছকে সর্ষে বাটা দিয়ে রান্না করতে হয়, অন্যথা করলে সেটা চলবে না। তো করে একবার আমাদের বাড়িতে বড় বড় পার্শে মাছ এসছে। তো যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরি, তখন আমি স্কুলে পড়ি, যথারীতি স্কুল থেকে যখন বাড়ি ফিরেছি, তখন বাড়ি ফেরার পর জগদাদা খেতে দিচ্ছে। তো মাছের ঝোলটা মানে মানে সর্ষে বাটা দিয়ে কিছু করেনি, অন্য কিছু দিয়ে একটা করেছে। এবার আমি বললাম, সর্ষে বাটা দিয়ে পার্শে মাছ করনি কেন? পার্শে মাছ কেউ এরকম ঝোল করে? বা যেন আমি মানে ওই 3-4-এর বাচ্চা, আমি যেন রান্না বিষয়। তো জগদা বললো যে না, আজকে সর্ষে বাটা দিয়ে করিনি, মাঝে মাঝে তো এমনি ঝোল করতেও ভালো লাগে, খেয়ে দেখো মাছগুলোর খুব টেস্ট এবং ঝোলটাও খুব টেস্ট হয়েছে। জানেন আমি কিছুতেই খাবো না, আমি কিছুতেই খাবো না, আমার সর্ষে বাটা দিয়েই মাছ চাই। তখন সেটা মানে কেঁদে কেটে মানে এমন কান্না কাটতে লাগলাম নাকি আমার হেঁচকি উঠতে লাগলো। গিয়ে আমি শুয়ে পড়লাম, আমি খাবো না। তখন তো পুতুলের আছে, তখন পুতুল বলে কি করা যায়। তখন জানো ওই দুপুরে জগদা শিল নোড়াতে সর্ষে বাটলো এবং ওই ঝোলে করা মাছকে তুলে আবার একটা কড়াইয়ের মধ্যে ওই 2 পিস মাছ, আবার আমার জন্য অল্প একটু সর্ষে বেটে, ওই আগে মানে মাছ তো আর নেই, সবই তো ঝোলে পড়ে গেছে, ওই ঝোল থেকে মাছ তুলে জগদা আমাকে আলাদা করে ওই সর্ষে বাটা দিয়ে করে দিল, এবং তবে আমার ভাত মুখে রুচলো, মানে আমি খেলাম। মানে এই রকমই ছিলাম। মানে পরবর্তীকালে যারা আমাকে দেখেছে 8-9-এর পর থেকে, বা মানে এখনও শ্বশুরবাড়িতে যখন মা এই গল্পগুলো করেছে, মা বাবা ও এইরকম, ওকে তো দেখি বেশ ভালোভাবেই অ্যাডজাস্ট করে চলে। আমি এই রকমই ছিলাম। তবে এখনও কিন্তু আমি মাছ ছাড়া খেতে পারি না। মাছ, মাংস ডিমের মধ্যে মাছটাই আমার প্রিয়। আমি ভ্যারাইটি, ছোটো মাছ থেকে বড় মাছ পর্যন্ত আমি খাই। তো তারপর আমি বলছি, ওই যখন পুতুল চলে গেছে, 5-6-এ উঠে গেছি, তখনকার ঘটনাটা তোমাদের বলছি। আমার বাপি রেলে কাজ করা দরুন, তো আমরা বছরে 2বার করে বেড়াতে যেতাম, একটা বড় ট্যুর এবং একটা ছোট ট্যুর, সেটা আমি আগেই বলেছি। তো সেবারে আমরা লখনৌয়ে বেড়াতে গেছিলাম। লখনৌ, আরও কী কী জায়গা আমার এখন ঠিক মনে পড়ছে না, তবে লখনৌয়ে গেছিলাম এটা আমি জানি। বাড়া, ইমামবাড়া, ছোটা ইমামবাড়া, তারপরে ওই নানা রকমের ওই মানে তখনকার নবাবদের যে রাজপ্রাসাদ, তো আরও কী কী সব ছিল, ওইগুলো মানে দেখছি, ঘুরে ঘুরে দেখছি। কিসে করে দেখছি? টাঙা গাড়িতে দেখছি, ঘোড়ায় টাঙা গাড়িতে করে দেখছি। তো ঘুরে ঘুরে দেখা হচ্ছে। এমন একটা সময় এলো, মানে ওখানে একটা সময় এলো বিকেলবেলা, তখন বিকেল হয়ে গেছে, তখন আমাদের মোটামুটি সব দেখা হয়ে গেছে, টাঙা গাড়িটা আমাদের হোটেলের কাছে ছেড়ে দেবে। তো যে ঘোষ শাওর বা যে টাঙা চালক, যার গাড়ি, সে বললো, বাবু আমি একটু চা খাবো, আপনারা যদি চা খান তো খেতে পারেন। একটা দোকান দেখিয়ে বলে, এখানকার চা খুব ভালো, এখানকার চা খেতে আসে লোকেরা, মানে এখানকার লোকেরা এখানে চা খেতে আসে, অফিস ফেরতা অনেকেই চা খেয়ে যায়, দেখুন আপনি কি ভিড়, তখন আপনাদের আমি জেনে শুনে এই দোকানে নিয়ে এসেছি। তো বাপি বলে ঠিক আছে। তো মা তো টাঙা গাড়ির পেছনটাতে বসে আছে, তো আমিও বসে আছি। তো বাপি গিয়ে তো চা, মায়ের চাটা আগে দিয়ে গেল, আর তারপরে বাপি আর ওই যে যার টাঙা আর কি, টাঙাওয়ালা, তারা দুজন চা খেতে লাগলো ওখানে। তো আমি তো আর চা খাবো না,
এবার মা যেই চা খাচ্ছে তখন যেখানে উনি বসেন, মানে যে টাঙাওয়ালা যেখানে বসেন সেখানটাতে আমি গুড়ি গুড়ি করে গিয়ে বসেছি, কারণ তখন আমি তো 5 কি 6-এ পড়ি, মানে আমি তো বড়, ওখানে বসতে পারি, তো একেবারে ছোট না। বসেছি, বসে আমার কি মনে হলো ঘোড়ার লেজটা দেখে যে এই লেজটা টানি, তো প্রথমে লেজটাকে টানলাম, তো ঘোড়াটা না এই লেজটাকে নাড়ালো, বুঝেছো তো, তারপরে আবার টানলাম, তো দেখি ঘোড়াটা না মানে একটুখানি মুখে কি একটা আওয়াজ করলো, একটুখানি মানে নড়াচড়া করলো। তারপরে এরম টানাটানি করতে গিয়ে কী হয়েছে জানো, ঘোড়ার লেজের যে মানে চুলগুলো আর কি, সুতোগুলো, মানে সুতো টাইপের যেগুলো চুল আর কি, যেটাকে বলে আর কি হেয়ার, সেইটা না একটা কি দুটো ছিঁড়ে গেল। এবার যেই ছিঁড়ে গেছে সে তার পেছনের পায়ে ভর দিয়ে সামনের পাটা উঁচু করে সে মানে চিৎকার করতে লাগলো, এবং মা ওই চায়ের কাপ সমেত মানে এরকম ঢালু হয়ে গেছে, তো মা মানে সে পড়ে যায়, মা কোনো রকমে মেঝেতে পা রেখে মানে, আর আমিও ওই মানে কি বলবো, যেই সিটটায় বসেছিলাম সেই সিটটাতেও আমি টলমল করছি। যে মানে টাঙাওয়ালা সে তার চায়ের ওই ভাঁড়টা ফেলে দিয়ে দৌড়ে দৌড়ে এসে সেই ঘোড়ার মাথায় হাতে পায়ে বা তাকে মানে মানে আদর যত্ন করলো, সে তো কিছুতেই ঘোড়া তার ওই দুটো সামনের পা নামাবে না, সে ভয়ঙ্কর রেগে গেছে, মানে সে মানে চিৎকার তার থামাচ্ছে না, এবং আশেপাশে কিছু লোকও দৌড়ে দৌড়ে এলো, কি হয়েছে কি হয়েছে। তখন তো আমি ভয়ে মুখ শুকিয়ে গেছে, কিন্তু আমি তো মুখে কিছু বলছি না, শুধু মাকে আমি কানে কানে এসে বলেছি যে মা আমি না ওর লেজটা টেনে দিয়েছি, এই দেখো হাতে আমার ওর চুলটা ছিঁড়ে এসছে। মা বলে চুপ কর বলিস না, টাঙাওয়ালা তো রেগে যাবে, ওর আদরের ঘোড়া এবং এই ঘোড়া খাটিয়ে ও খায়। তারপরে না মাকে বলিনি, বাপিকে বললাম, তো বাপি বলে চুপ কর, কিন্তু মা বলল না। আমার মা কিন্তু বরাবরই, আমার মা বাবা দুজনেই খুব সত্যবাদী, কিন্তু মা বলল যে না এটা বলা উচিত, যে চুলটা ছিঁড়ে গেছে, লেজের চুলটা ছিঁড়ে, সেটা না বললো এটা বলা উচিত যে তাহলে ও শিখবে কি করে যে এইগুলো করা উচিত না। তখন ঘোষা মানে যে টাঙ্গাওয়ালা তাকে বলল যে আমার মেয়ে বলছে ও না ওইখানে বসেছিল, তুমি যেখানে বসেছিল সেখানে বসে ও ঘোড়ার লেজটা টেনেছিল, বলে ও তাই নাকি, তাই জন্য এরকম করছে করলো। তখন যদি তোমার যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে বা ঘোড়ার জন্য কিছু আমি এক্সট্রা টাকা দিতে পারি। বাপি আর কি করবে, কারণ মা তখন নাছোড়বান্দা, মা বলে না তুমি বলো, কারণ ওর এই দুষ্টুমি কেন করবে, এখন তো যথেষ্ট বড় মেয়ে, তখন আমি 5-6-এ পড়ি, যথেষ্ট বড় মেয়ে, এখনও কি ওর এইরকম দুষ্টুমি করার বয়স আছে। তো ঘোষাওয়ার তখন বললো যে তুমি এখানে বসেছো ভালো কথা, কিন্তু এটা কখনো করো না, দেখো তুমি আজ ঘোড়াটা এরকম লাফাচ্ছে, তোমার মা তো পড়ে যেতে যেতে বেঁচে গেল, এটা তো উচিত না খুকি, এটা তুমি কখনো করো না, বুঝেছো। আমি তখন বললাম সরি আমার ভুল হয়ে গেছে। তখন তারপরে কি বাপির সঙ্গে কি কথাবার্তা হয়েছে, বাপিকে এক্সট্রা টাকা দিয়েছি কিনা সেগুলো আমি জানি না, মানে সেই খোঁজ তখন আমি রাখতাম না। তো এই রকম আমার এরকম চলতে থাকতোই।